ঠিক আছে। এবার কথা বলো না প্লিজ। কি স্ক্রিন দেখতে পাচ্ছিস তোরা? না ম্যাম, আমাদের কাছে টেক্সট আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টিউশনটা তো আগে পড়ানো হয়েছে তোদের। যখন তোরা অফলাইনে ক্লাস হয়েছিল এর আগের সেমে, দেন I mean we go through this text, okay, and this is written by Shashi Deshpande. This is a short story. তোরা জানিস শর্ট স্টোরি কি? ছোট গল্প বলি যেটাকে আমরা, সেটা কি জানিস তোরা? কোনো শর্ট স্টোরি আর পড়েছিস কোনোদিনও? বাংলাতে হলেও হবে। আচ্ছা, শর্ট স্টোরির বাংলা হচ্ছে ছোট গল্প, ঠিক আছে? তো ছোট গল্প বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইট শুড বি শর্টার ইন সাইজ, অবশ্যই সাইজটা ম্যাটার করে। অ্যান্ড শর্ট স্টোরি ক্যান বি ফ্রম of any length between 1 to 15, anything. Accept. Okay. So অ্যাকচুয়ালি তো ইন্টিউশনও একটা শর্ট স্টোরি যেটা লিখেছেন হচ্ছে শশী দেশপান্ডে, ঠিক আছে? অ্যান্ড শি ইজ অ্যান ইন্ডিয়ান ইংলিশ রাইটার। উনি আরও অনেক শর্ট স্টোরি লিখেছেন এবং নভেলসও লিখেছেন। অ্যান্ড শি ইজ ভেরি রিনাউন্ড ফিগার অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো এটা আমরা যেহেতু আগে পড়েছি, আমরা এবার যেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে মানে হাউ দিস টেক্সট ক্যান বি প্রিপেয়ার্ড ফর আওয়ার ফোর্থকামিং এক্সাম। তোরা কি এটা পড়েছিস? এই স্টোরিটা কেউ পড়েছিস? একটু আনসার দে, না হলে আমি কিছু বুঝতে পারছি না ঠিক কোন জায়গায়। ওকে, কেউ একটা বল যে এই স্টোরিটা কি তোরা পড়েছিস? ইন্টিউশন কি তোরা পড়েছিস? রিডিংও হলেও পড়েছিস? হ্যাঁ ম্যাম, এমনি আমরা বাড়িতে পড়েছি। বাড়িতে পড়েছিস, আচ্ছা। তো অ্যাকচুয়ালি ওকে, সো this is a story which deals with a theme, specific theme. সেই থিমটা কি জানিস? এই স্টোরিটার যে থিমটা, মূল বিষয়বস্তু, হ্যাঁ, সেই মূল বিষয়বস্তুটাকে যদি আমরা এক কথায় বলার চেষ্টা করি সেটা আমরা কি বলবো? This is a story which deals with a very sensitive subject matter, which is called marital rape. Okay, ম্যারিটাল রেপ বলতে যেটা মানে বোঝায় যে বিবাহের পরেও যে মানে বাংলাতে যদি আমরা বলি যে মানে a kind of intrusion to the privacy, মানে বাংলা করলে দাঁড়ায় যে বিয়ের পরেও যে ফিজিক্যাল রিলেশনশিপ হয় সেইখানেও a kind of মানে কি বলবো, জোরপূর্বক, মানে যেখানে দুজনের কনসেন্ট থাকে না সেই রকম একটা সিচুয়েশনে যেটা হয়েছে এখানে একটা কাইন্ড অফ ইন্ট্রুশন ইনটু দ্য প্রাইভেসি অফ আ ওম্যানস এক্সিস্টেন্স, ওম্যানস আইডেন্টিটি, সেইটা হচ্ছে এই এই স্টোরিটার সাবজেক্ট ম্যাটার।
তো যে স্টোরিটা আমি মোটামুটি আমি লাইন বাই লাইন যাব না আজকে, তার কারণ হচ্ছে এখানে কি ধরনের কোশ্চেন পড়তে পারে সেটা আমাদের মেইন মানে এরিয়া অফ কনসার্ন। ওকে, সো দ্য ইন্ট্রুশন মানেটা কি জানিস? ইন্ট্রুশন মানে কি? ইন্ট্রুশনের বাংলা মানে বললেও চলবে, বা যদি ইংরেজি বলতে পারিস তাহলে তো বেটার হয়। ইন্ট্রুশন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রুশন? অনধিকার প্রবেশ। হ্যাঁ, যেটাকে অনুপ্রবেশ বলতে পারিস। দ্যাট মিন্স ইন্ট্রুশন মিন্স entering anywhere, entering without necessary permission। মানে কেউ কোথাও একটা প্রবেশ করছে, যেখানে প্রবেশ করার তার যে দরকারি যে পারমিশনটা, সেই পারমিশনটা নেই। ওকে, সেখানে অনুপ্রবেশ ঘটছে, এইটাকে ইন্ট্রুশন বলে। ওকে, তো এইখানে ইন্ট্রুশনটা কোথায় ঘটছে? তো তাহলে একটা কোশ্চেন তো খুবই মানে পার্টিনেন্ট বলতে পারিস, রেলেভেন্ট বলতে পারিস, দ্যাট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। তাই তো, টাইটেলের যে সিগনিফিক্যান্স সেইটা একটা প্রশ্ন হতেই পারে। তাহলে টাইটেলের যদি সিগনিফিক্যান্স বলা হয়, তাহলে আমাদের এটাকে এক্সপ্লেন করতে হবে দ্যাট হোয়াট ইজ ইন্ট্রুশন। That means intrusion is entering some place without necessary permission। ওকে, পারমিশন ছাড়া অর্থাৎ অনুমতি ছাড়া যদি কেউ কারো কোনো প্লেসে মানে ঢুকে পড়ে, সেইটাকে অনুপ্রবেশ বলা হয় বা ইন্ট্রুশন বলা হয়। এখানে ইন্ট্রুশনটা কোথায় হচ্ছে? ইন দিস স্টোরি দ্য intrusion is done by a man into a woman's space। Okay, woman's personal space বা প্রাইভেসি যদি আমরা বলি। নাও হোয়াট ইজ প্রাইভেসি? আমাদের একটা প্রাইভেসির যে আইডিয়াটা, প্রাইভেসি, দ্য ওয়ার্ড প্রাইভেসি, বা ধর প্রাইভেসি বললে একটা প্রাইভেট কথাটা আসে, মানে যেটাকে আমরা ব্যক্তিগত বলি। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্পেস থাকে, নিজস্ব ব্যক্তিগত কিছু কি বলবো, ভালো লাগা মন্দ লাগা, ব্যক্তিগত কিছু প্রিন্সিপালস, ব্যক্তিগত কিছু জায়গা, হ্যাঁ, এই ধরনের জায়গা মানে জিনিস থাকে। ব্যক্তিগত যে আইডেন্টিটি, একটা অস্তিত্ব, সেইটা থাকে। তো সেই যে স্পেসটা, এটাকে প্রাইভেসি বলা যায় বা পার্সোনাল স্পেসও বলা যায়। সেই পার্সোনাল স্পেসে কিন্তু একটা মেয়ের পার্সোনাল স্পেসে ইন্ট্রুড করছে হচ্ছে একজন পুরুষ, who happens to be her husband। Okay, so this theme is explored in this short story called The Intrusion। তো এইখানে কিন্তু যদি তোদের পড়ে যে what is the significance of the title intrusion, then you have to first write about this particular short story, that The Intrusion is written by Shashi Deshpande, who is an Indian woman writer,
and she has written a number of short stories, novels, and you can mention some of the novels and short stories. And in the intrusion টা কোথা থেকে পেয়ে, মানে the intrusion and other stories, other short stories, এই ধরনের একটা টাইটেল আছে, যে টাইটেল যে বইটা থেকে এই শর্ট স্টোরিটা নেওয়া হয়েছে। এই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো তোদের দিতে হবে, এবং তারপরে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ইনট্রুশন সেইটা দিতে হবে। এবং এইখানে এই পার্টিকুলার এই শর্ট স্টোরিটার সঙ্গে কি করে ইনফিউশন এই টাইটেলটা মানে অ্যাপ্টলি অ্যাপ্লিকেবল হচ্ছে সেইটা দিতে হবে। হোয়াই? বিকজ হিয়ার অলসো an intrusion happens, and an intrusion has been done by a man into a woman's space, woman's privacy. Okay, and privacy can be of both categories. It can be mental, emotional, many categories. I mean, a number of categories: mental, emotional, physical. এই সব রকমের প্রাইভেসির, পার্সোনাল স্পেস বলতে এই সব রকমের যে প্রাইভেসি সেইটাকে মিন করা যায়। এবং এখানে both spheres, that is mental and physical, both kinds of privacies are being intruded by a person, a man. ঠিক আছে, এইখানে এই কথাটা তোদের লিখতে হবে। এবং আর একটা কথা লিখতে হবে, দিস শর্ট স্টোরি ডিলস উইথ a theme called marital rape. Okay, that is rape by a husband with the rape by a husband to his wife. তো এইটা কিন্তু ভীষণ একটা কমপ্লেক্স থিম। কমপ্লেক্স থিম কেন? আচ্ছা, আমি যে কথাটা বারবার বলছি, দ্য থিম অফ ম্যারিটাল রেপ। নাও হোয়াট ইজ ম্যারিটাল রেপ? রেপ মানে তো বুঝতেই পারছিস, রেপ হচ্ছে ইজ টু এস্টাবলিশ আ ফিজিক্যাল রিলেশনশিপ without the consent of his or her partner, that is called rape. বাবার কাছে যাও, আমাকে দিয়ে that is called rape. And marital রেপটা কি? যখন এই রেপটা within the framework of marriage হয়। and এই যে আমাদের দেশে বিশেষ করে in India particularly, the case of marital rape is quite problematic. ঠিক আছে? আচ্ছা, তোরা কি বুঝতে পারছিস আমি যা যা বলছি? যদি না বুঝতে পারিস তাহলে আমাকে অন্য অন্য মানে ভাবে চেষ্টা করতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমি এখানে ম্যারিটাল রেপের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই স্টোরিটার মেইন থিমটাই হচ্ছে ম্যারিটাল রেপ। তার কারণ, অ্যান্ড দিস স্টোরি স্টার্টস উইথ আ ডেসক্রিপশন অফ আ জার্নি। জার্নি বলতে কি বোঝাচ্ছে এখানে? জার্নি হচ্ছে a man and a woman who are I mean with each other, and who are born, I mean whose bondage is through marital relationship. They had a kind of they are united with marital relationship, ওদের সদ্য বিয়ে হয়েছে, and they are in their honeymoon. ওকে, এইরকম একটা সিচুয়েশনে স্টোরিটা শুরু হচ্ছে, এবং হানিমুন ইজ রিলেটেড টু দ্য মোস্ট রোম্যান্টিক অ্যান্ড মোস্ট থ্রিলিং পার্ট অফ আ ম্যারেজ। ঠিক আছে, যেটা নর্মালি বিয়ের প্রথম মাসে হয়, এবং সেখানে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ are expected to know each other more intimately, more closely. ঠিক আছে, মানে
ওরা একে অপরকে প্রায় চেনে না। এই যে পার্টিকুলারলি এই যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দে হার্ডলি নো ইচ আদার অ্যান্ড স্টিল দে আর ম্যারিড। ওকে, একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা হানিমুনে যাচ্ছে এবং সেখানে কিন্তু অ্যান্ড দে গো টু সি সাইড। ওকে, এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে সমুদ্র আছে। the name of the place is not mentioned here. and আর একটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে the husband is very happy to be there and the wife feels very uncomfortable from the very outset of this journey. একদম প্রথম থেকেই ওয়াইফ যে সে কিন্তু আনকমফোর্টেবল ফিল করছে। এবং এর কারণটা কি? কারণটা হচ্ছে যে দে ডু নট নো ইচ আদার। ওকে, অলমোস্ট একজন স্ট্রেঞ্জারের সঙ্গে, অলমোস্ট একজন অপরিচিত লোকের সঙ্গে যদি তোকে কোথাও যেতে হয়, সেটা কিন্তু ভীষণ রকমের আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করে। সেটা এখানেও হয়েছে। মে বি হি ইজ হার হাজব্যান্ড, বাট হি ইজ অলমোস্ট আ স্ট্রেঞ্জার টু হিম, টু হার, সরি। তো এটা একটা জিনিস। এবং আর একটা জিনিস, ইন দ্য পার্সপেক্টিভ অফ আওয়ার কান্ট্রি, যদি আমরা ম্যারিটাল রেপের কথা বলি, তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক একটা জায়গায় আছে আর কি। তার কারণ হচ্ছে হিয়ার ম্যারেজ ইজ কনসিডার্ড as an established institution. Okay, so marriage is লেজিটিমেট মানে আইন সিদ্ধ যাকে বলা যায়, লেজিটিমেট ইনস্টিটিউশন, and it is a very I would say a strong institution. As an institution, it is quite powerful. and এই আমাদের দেশে কিন্তু কারো মানে হাজবেন্ড হওয়া, কোনো এক মহিলাকে বিয়ে করা মানে কিন্তু তার ওপর তার পুরো অধিকার হিসেবে এটাকে গণ্য করা হয়। বিকজ Indian society is thoroughly patriarchal. তো তোরা শুনেছিস পেট্রিয়ার্কাল কথাটা? শুনেছিস কখনো পেট্রিয়ার্কাল বা পেট্রিয়ার্কি, এই ধরনের যে ওয়ার্ড, এই ধরনের যে টার্ম, এগুলো শুনেছিস? পেট্রিয়ার্কি, পেট্রিয়ার্কাল, শুনেছিস তোরা কেউ? বল, না হলে বুঝতে পারবো না। যদি না বলিস তাহলে আমি ধরে নেবো তোরা শুনেছিস, আমি সেই রকম বলবো। না ম্যাম, বলেন। আচ্ছা, সো পেট্রিয়ার্কি যদি বাংলা করি তাহলে, বা পেট্রিয়ার্কাল, সেটা হচ্ছে পুরুষতন্ত্র। পেট্রিয়ার্কি মানে হচ্ছে পুরুষতন্ত্র এবং পেট্রিয়ার্কাল হচ্ছে পুরুষতান্ত্রিক। তো আমাদের ইন্ডিয়ান সোসাইটি তা প্রচণ্ডভাবে পুরুষতান্ত্রিক। দ্যাট মিনস হিয়ার ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন হুইচ প্রোভাইডস অর হুইচ গিভস দ্য হাজব্যান্ড the right over the woman whom he marries. মানে হচ্ছে যদি একজন পুরুষ কোনো মহিলাকে বিয়ে করেন এবং আমাদের এই ভারতবর্ষে সেই মেয়েটার ওপর কিন্তু সেই পুরুষের, সেই ছেলেটির সম্পূর্ণ অধিকার হিসেবে সেটা ধরা হয়ে থাকে। মানে অধিকার বলতে এখানে অলমোস্ট the woman is considered to be a property of that man. ওকে, পুরোপুরি একটা প্রপার্টি হিসেবে বিবেচনা করা হয়, যে অ্যান অবজেক্টিফিকেশন যেন হয়ে যায়, সেই মেয়েটির যেন একটা অবজেক্টিফিকেশন হয়ে যায়। দ্যাট মিনস the woman is considered to
বি অ্যান অবজেক্ট। অবজেক্ট মানে কি? এই রকম কোনো বস্তু যার কোনো প্রাণ নেই, অবজেক্টিফিকেশন হয়ে যায়। তো এখানেও কিন্তু ঘটনাটা ঘটছে যেটা, সেটা হচ্ছে যে এখানে বিয়েটা হচ্ছে এবং বিয়েটার পরে ওরা হানিমুনে যাচ্ছে, এবং হানিমুনে কোথায় যাওয়া হবে, কি বৃত্তান্ত, পুরোটাই সেই লোকটি অর্থাৎ যার সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে সেখানে তার তার কথা অনুযায়ী মানে সেই ডিসাইড করেছে, সেই লোকটি ডিসাইড করেছে। এখানে দেখ কারো নাম দেওয়া হয়নি, এখানে মেয়েটি আই অর্থাৎ আমি বলে মানে নিজেকে আইডেন্টিফাই করছে, এবং পুরুষটির ক্ষেত্রে দ্য ম্যান, হ্যাঁ এইরকমভাবে অনেক অনেক সময় ওটাকে তাকে ডিনোট করা হচ্ছে দ্য ম্যান। বা লক্ষ্য করে দেখবি তার হাজব্যান্ডের ক্ষেত্রে মাই হাজব্যান্ড কথাটা কিন্তু প্রায় ইউজ হয়নি আর কি। এখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে দ্য ম্যান এইভাবে যেন একজন স্ট্রেঞ্জারকে সম্বোধন করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, সেইভাবে বলা হচ্ছে। তো তোরা যখন আনসার লিখবি সেখানে কিন্তু এই কথাটার উল্লেখ করতে পারিস যে দ্য ম্যান বলা হচ্ছে বা স্ট্রেঞ্জার হিসেবে তাকে দেখানো হচ্ছে। দ্যাট মিন্স দিস অ্যাকচুয়ালি ডিনোটস দ্যাট দ্য ল্যাক অফ the lack of the lack of I would say আন্ডারস্ট্যান্ডিং অর যেটাকে জানাশোনা বলে, বন্ডিং, ল্যাক অফ বন্ডিং বলতে পারি আমরা। কোনো রকম এখনো বন্ডিং গড়ে ওঠেনি, ঠিক আছে? সেই ল্যাক অফ বন্ডিং ইন ম্যারেজ এইটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। কেন? তার কারণ শি ডাজ নট নো দ্যাট ম্যান অ্যাট অল, প্রায় চেনে না। সেই রকম একজনের সাথে ওর বিয়ে হয়ে গিয়েছে এবং তার সঙ্গে ওকে আসতে হয়েছে। দিস ইজ কোয়াইট অ্যান আনকমফর্টেবল সিচুয়েশন ফর দ্যাট ওম্যান। ওকে, এখানে দেখ কবার করে দ্য ম্যান এই ধরনের অ্যাড্রেস করা হচ্ছে। হ্যাঁ, এই যে দ্য ম্যান ফ্লাং ওপেন দ্য উইন্ডোজ অ্যান্ড ব্রিজ রাশেস in at us, destroying at one stroke all the smells. ওকে, তারপরে যেটুকু কথা হচ্ছে খুবই ফর্মাল কথাবার্তা। ডু ইউ ওয়ান্ট এনিথিং, হি আস্কড। ইয়েস, সাম টি, ইজ দ্যাট অল রাইট? সো অ্যান্ড তারপরে ওদের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে দ্যাট ইজ রিয়েলি কোয়াইট ফর্মাল। এক জায়গায় বলছে দেন হি সাডেনলি বার্স্টস ইনটু স্পিচ telling me how fortunate he was to get this place for our honeymoon. So it is the husband who decided that where to go for their honeymoon. So the husband decides everything. That means the decision making power is here is to the husband. ওকে, এবং এইটাই কিন্তু এই যে পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্রের কথা বলছি, যেখানে পিতা বা the man of the house is considered to be the most important person of the household. মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই বাড়ির যিনি কর্তা হন, এবং সেই কর্তাই কিন্তু পুরোপুরি যে বাড়িটাকে কন্ট্রোল করেন, ঠিক আছে? মানে তার সেই বাড়ির সদস্যদের নিজস্ব যে চাওয়া পাওয়া বা নিজস্ব যে পার্সোনাল চয়েস, সেগুলোর থেকেও কিন্তু সেই বাড়ির যিনি ম্যান অফ দ্য হাউস, হিজ ডিসিশন গেটস মাচ মোর ইম্পর্টেন্স। ঠিক আছে, এইটা কিন্তু পুরুষতান্ত্রিকতার একটা কি বলবো লক্ষণ, সিমটম আর কি যেটাকে বলে, সেটা কিন্তু আমরা আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাই। ওকে, এবং সে এই যে এই জায়গাটাও কিন্তু ভীষণ অদ্ভুত লাগছিল মেয়েটির,
একজন অপরিচিত একজন লোকের সাথে এসেছে, এবং ভীষণ অদ্ভুত একটা সিচুয়েশনে পড়েছে। আচ্ছা, এখানে একটা দেখ, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন, উই আর লুকিং ফর আ গার্ল সিম্পল বাট সফিস্টিকেটেড, হিজ মাদার হ্যাড সেড, মাই সান ইজ ওয়ার্কিং ইন আ ফরেন কোম্পানি, হিজ ওয়াইফ মাস্ট বি এবল টু এন্টারটেইন অ্যান্ড মিক্স উইথ ফরেনার্স। সো হিয়ার এইখানে দেখ, এই লাইনগুলো ইম্পর্টেন্ট। যদি এইটা কোট করে কোশ্চেন আসতে পারে, উই আর লুকিং ফর আ গার্ল সিম্পল বাট সফিস্টিকেটেড, হু ইজ দ্য স্পিকার? এখানে বুঝতেই পারছিস, দ্য স্পিকার ইজ দ্য মাদার অফ দ্য হাজব্যান্ড। ওকে, বিফোর ম্যারেজ she said that to the parents of that girl whom he was going to marry, whom the man was going to marry. যখন মেয়ে দেখার একটা যে চল আছে, সেই রিচুয়ালটা করতে এসে তিনি বলছেন কি, আমরা এরকম একটা মেয়ে চাইছি যে সিম্পল হবে বাট সফিস্টিকেটেড হবে। তো এই দুটো কথার মধ্যে কিন্তু একটা সিম্পল মেয়ে সফিস্টিকেটেড কি করে হবে? সফিস্টিকেটেড হওয়া মানে খুব রিফাইন্ড হয়, যারা যারা এডুকেটেড হয়, যারা একটা রিফাইন্ড কালচারকে রিপ্রেজেন্ট করে। তো সেই রকম একটা কালচারের যদি কাউকে হতে হয়, শি ক্যানট বি আ সিম্পল গার্ল। ঠিক আছে? তো এখানে কিন্তু ভীষণ কন্ট্রাস্টেড দুটো আইডিয়া, যেটা অ্যান্ড দিস লাইন অ্যাকচুয়ালি সিগনিফাইজ দ্য unrealistic demand, the unrealistic demand of a husband's family makes of the girls হাজব্যান্ডস ফ্যামিলি না বলে আমরা এখানে বলতে পারি, ডিম্যান্ড অফ আ মেল or of a গ্রুমস। ঠিক আছে? গ্রুম মানে হচ্ছে যার বিয়ে হচ্ছে, গ্রুমস ফ্যামিলি মেক্স অফ দ্য ব্রাইড। ওকে, তো যে ধরনের ডিম্যান্ডটা করছে যে ওরা এমন একজন একটা মেয়েকে চাইছে যে দুটোই হবে, সিম্পল হবে আবার সফিস্টিকেটেড হবে, এই ধরনের একটা অদ্ভুত ডিম্যান্ড কিন্তু ডিম্যান্ডটা হচ্ছে ব্রাইডের ফ্যামিলির কাছ থেকে। ঠিক আছে? তো আচ্ছা, এটা অফ না করে আমরা রিগার্ডিং করতে পারি, মানে ব্রাইড সম্পর্কে অ্যাকচুয়ালি এই ডিম্যান্ডটা হয়। রিগার্ডিং regarding the bride. ওকে, সো এই লাইনটা হতেই পারে, একটা কোশ্চেন আসতেই পারে এখান থেকে। আচ্ছা আচ্ছা, তার আগে একটা এতক্ষণ পর্যন্ত কিন্তু কি ধরনের ফিলিং আসছিল ওর এই জায়গাটায় এসে মেয়েটি, সেইটা সম্পর্কে একটা
আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন এখানে দ্য রাইটার। এখানে দেখ, সিম্পল অ্যান্ড সফিস্টিকেটেড ওয়াজ আই দ্যাট, আই ওয়ান্ডার্ড। সো এখানে কিন্তু কী ধরনের ডিম্যান্ড গ্রুমস ফ্যামিলি করছে ওর মেয়েটির ফ্যামিলির উপরে, সেই তার একটা এখানে জাস্ট ভিউ দেওয়ার চেষ্টা হয়েছে। আচ্ছা, it had seemed I was, for my mother had joyfully told me that they had agreed to our proposal. No one had asked me if I had agreed, and this is very, very important. এইটা এই কোশ্চেনটাও আসতে পারে। No one had asked me if I had agreed. It had been taken for granted. Because she is a woman, she is a girl, so her opinion does not hold any importance in marriage. ঠিক আছে, মেয়েটিকে কখনো কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না যে তুমি রাজি কিনা। So this is another characteristic feature of a patriarchal society. ঠিক আছে, that nobody bothers whether the girl is ready for the marriage. Or not. Okay, nobody really bothers. I had taken it for granted myself. So this kind of opinion, যে যখনই তোর নিজস্ব ওপিনিয়নকে অন্যরা ভ্যালু দিতে মানে ভ্যালু দেবে না, তখন কিন্তু একটা ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কনফিডেন্স নিজের মধ্যেও আস্তে আস্তে গ্রো করে। এবং সেখানে বলছেন, মেয়েটি বলছে, I had taken it for granted myself when suddenly a few days before the wedding I had gone to my father stricken by doubts why he had asked me, যখন ও জানালো যে আমি এই বিয়েটা করতে চাই না, তখন তার বাবা ভীষণ অবাক হলো এবং জিজ্ঞেস করলো কেন। he had asked me again and again, বারবার জিজ্ঞেস করলো, and what will you do then? That means মানে girls have no other, or women have no other business than than to marry somebody, and that may be called the settlement of their life. Okay. So what will you do then? মানে ওর ক্ষেত্রে এখন বিয়েটাই হচ্ছে মূল কাজ, যেটা একমাত্র কাজ যেটা ওই মেয়েটি করতে পারি। In a panic, I had asked myself, what will I do? And I had thought of 1,000 answers, but none to the question, what's wrong with him? I had nothing to say either. When my father said quietly, I have 2 more daughters to be married. So, it is considered to be a responsibility responsibility of the parents to settle
their daughters by marrying them to a family, into a family. অন্য একটা পরিবারে বিয়ে দেওয়াটা কিন্তু মেয়েদের যে প্যারেন্টস তাদের দায়িত্ব বলে এখানে কিন্তু ধরা হয়ে থাকে। ওকে, তো এখানেও কিন্তু যে সেই বাবাকে যখন সে বলতে গেল যে আমি এই বিয়েটা করতে পারবো না, তখন কিন্তু তার বাবা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো যে হোয়াটস রং উইথ হিম। তো এখানে তার পক্ষে বলা একেবারেই সম্ভব ছিল না মেয়েটির পক্ষে, কারণ ও তো জানেই না মানে ছেলেটিকে, যে যার সাথে ওর বিয়ে হতে চলেছে। এবং তারপর কি বলল তার বাবা, যে আই হ্যাভ 2 more daughters to be married। তো তার মানে তার বাবার এটা রেসপন্সিবিলিটি যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া। তার 3টে মেয়ে, এবং এই মেয়েটির বিয়ে হয়ে গেলে আরও 2জন বাকি থাকবে, তাদেরও বিয়ে দিয়ে দেওয়াটাই তার ডিউটি, রেসপন্সিবিলিটি, দায়িত্ব যাকে বলে। হোয়াই আর ইউ সো সাইলেন্ট, হি আস্কড ব্রেকিং ইনটু মাই থটস। আবার এখানে কিন্তু প্রেজেন্টে আসছে, ও কিন্তু এতক্ষণ ধরে আগের কথা ভাবছিল। ওকে, and she said that I am tired just a little. So এখানে আর একটা কথা দেখ, now that I have had my tea, can I go home? So she wants to go back home, to her home. home মানে কিন্তু তার এখানে হাজবেন্ডস হাউস বোঝাচ্ছে না, তার যে বাড়িতে সে বড় হয়েছে সেই বাড়ি, অর্থাৎ তার যে বাড়িতে তার প্যারেন্টস আছে, তার বোনেরা আছে, সেই বাড়িটার কথা কিন্তু মানে মিন করছে। ওকে, সো আর একটা জিনিস দেখ, আরও কয়েকটা লাইন পরে আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট উই আর নট ফ্রেন্ডস, নট অ্যাকোয়েন্টেন্সেস ইভেন, বাট ওনলি আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই কথাটার মানে হচ্ছে ইট ইজ নট রিয়েলি ইনাফ টু বি এই দেখ, and at present we are not friends, not acquainted, acquaintances even, acquaintances মানে পরিচিত, we are just only husband and wife। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এই বর্তমানে আমরা না বন্ধু বা পরিচিতও নই, আমরা শুধুমাত্র হাজব্যান্ড আর ওয়াইফ। তার মানে হাজব্যান্ড আর ওয়াইফ হওয়াটা কিন্তু বন্ধুত্ব বা কোনো রকম রিলেশনশিপকে কিন্তু ডিনোট করে না। রিলেশনশিপের শুরুটা হতে পারে সেটা, কিন্তু সেটা ডেভেলপমেন্টের জন্য পরিচিত, তারপর বন্ধু, মানে প্রথমে পরিচয় করা, মানে তার মানে দে হ্যাভ টু নো ইচ আদার ওয়েল, and then they have to form a kind of friendship, and after that they can be called husband and wife. I mean, they can start their journey as the husband and the wife. তো এই যে এই স্টেজগুলোর কথা কিন্তু এখানে ন্যারেটর বলার চেষ্টা করছেন, ঠিক আছে, যে আমরা এই বর্তমানে আমরা বন্ধুও নই, আমরা পরিচিতও নই, আমরা শুধুমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফ, 2 strangers। ওকে, সো এখানে কিন্তু এই ধরনের, যেখানে ধর ওদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা দেখাচ্ছে, সেই সেই জায়গাগুলো কিন্তু বলতে হবে, যে সেই জায়গাগুলোর কথা কিন্তু আমাদের একটু ভালো করে জানতে হবে। এখানে দেখ আর একটা লাইন আছে এখানে, ইয়েস বাট বিফোর দ্য মর্নিং দেয়ার ইজ নাইট, there's the night, I quailed. Quailed means she became apprehensive, আশঙ্কিত, মানে প্রায় কেঁপে ওঠা যাকে বলে, সেই রকম একটা অবস্থা।
হয়েছিল আর কি মেয়েটির অ্যাট দ্য থট। কেন রাতের কথা ভেবে মানে কেঁপে উঠেছিল? তার কারণ মেয়েটি জানতো যে দ্য নাইট ডিনোটস আ কাইন্ড অফ ইন্টিমেসি অন ফিজিক্যাল লেভেল। ওকে, হাজব্যান্ডের এবং ওয়াইফের মধ্যে যে ফিজিক্যাল যে রিলেশনশিপটা, সেটা হয়তো এস্টাবলিশ করার একটা চেষ্টা হতে পারে। তো সেই জন্য she actually trembled at the thought of night. তো এই এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটার কারণটাই হচ্ছে যে যেহেতু ওদের মধ্যে সেরকম কোনো রিলেশনশিপই গড়ে ওঠেনি টু গেট ইট ইনটু অ্যানাদার লেভেল, সেই জন্য কিন্তু এই যে অ্যাপ্রিহেনশনটা, এটা কিন্তু মেয়েটির মধ্যে বারবার আসছে। আচ্ছা, তারপরে এই ধরনের একটা চলছে, এবং আমার মনে হয় ওটা একবার মাঝে মাঝে তোদের একটু রিডিং পড়া উচিত। তার কারণ অনেক সময় যেহেতু এটা ডিটেলড টেক্সট, হ্যাঁ, সেই জন্য এখানে দেখ একটা আছে, দেয়ার ওয়াজ আ ফুলিশ অ্যাংরি লুক অন হিজ ফেস। There was a foolish angry look on his face. এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? her husband, the narrator's husband. And the foolish angry look এর কারণটা কি? Because she এখানে দেখ, I turned my face away from him trying to escape. He tried to establish a kind of physical relationship with her, and she was trying hard to avoid him. Okay, and this makes the husband really angry. Okay, and his glasses had fallen down in the struggle. There was a struggle. Mutely I picked them up and gave them to him. He was silent while he wiped them and put them on. When he finally spoke, his voice was shrill, almost with a note of hysteria. He is very angry. What's this? Why are you behaving like this? So he asks, what's this? Why are you behaving like this? When he understands that she, the wife, the woman tries to avoid her husband, and when he comes to know, when he comes to realize that, he asks, what's this? Why are you behaving like this? Like what? I tried to keep my own tone level, innocent, and now she pretends to be innocent because she knows really well that why she is avoiding him. Avoiding me? Don't you think I haven't noticed it? Ever since we came here, you have been avoiding me, he ended lamely. No, I have not. I am not. It was the reflex denial of a child. So she knows that she cannot really justify her act to her husband. কেন জাস্টিফাই করতে পারবে না? তার কারণ হচ্ছে, ও কারণটা বলতেই পারে। এখানে মেয়েটি কারণটা বলতেই পারে, দ্যাট ওয়াই শি ইজ অ্যাভয়েডিং হার হাজব্যান্ড। কেন অ্যাভয়েড করছে? তার কারণ হচ্ছে, she has not that kind of comfort level with her husband, has not acquired that kind of comfort level. কেন? তার কারণ she hardly know him as a person. যে কোনো রিলেশনশিপে এইটা হচ্ছে একদম বেসিক কথা, দ্যাট দে হ্যাভ টু নো ইচ আদার ওয়েল। তো একে অপরকে জানা শোনা, মানে প্রত্যেকটা রিলেশনশিপের কিন্তু একটা করে লেভেল থাকে, লেয়ার থাকে। তো প্রথম লেয়ারে কিন্তু পরিচয় হয়, তারপরে তারা একে অপরকে চিনতে শেখে, তারপরে কিন্তু আস্তে আস্তে শেষ অবধি তারা একটা লেভেলে গিয়ে পৌঁছায়, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। তো এইখানে কিন্তু ও ডিনাই করার চেষ্টা করছে, ইট ওয়াজ দ্য রিফ্লেক্স ডিনায়াল অফ আ চাইল্ড। কেন? তার কারণ হচ্ছে she realizes that if
she tries to justify her own avoidance to her husband, then her husband cannot understand it. তার কারণ ওর কাছে, বিকজ হার হাজব্যান্ড ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, একটা পুরুষতান্ত্রিক একটা মানসিকতাকে বিলং করে, মেন্টালিটিকে বিলং করে, এবং সেই মেন্টালিটিতে বলে যে দ্য ওম্যান হুম হি ম্যারিজ ইজ হিজ প্রপার্টি। ঠিক আছে, তো সেই রকম একটা জায়গা থেকে অ্যাভয়েডেন্স হচ্ছে। অ্যান্ড টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি, আমি একটু স্কিপ করছি, তার কারণ হচ্ছে এটা তোরা পড়বি, কারণ আমরা যেহেতু এর আগে লাইন বাই লাইন পড়েছি, তো এখানে কিন্তু অ্যান্ড দেন আই woke up, একদম লাস্ট প্যারাতে দেখ, দেন আই woke up to realize that the sound of the sea was real, but I was on a bed, not on a beach. And it was not the sea that was pounding my body, but he, my husband, was forcing his body on mine. So there is a comparison, there is an it is called analogy। ঠিক আছে, অ্যানালজি হচ্ছে সি এর সাথে তার ওর নিজের হাজব্যান্ডের, সি এর সাথে কেন, বিকজ সি হ্যাজ আ ভেরি ডমিনেন্ট এন্টিটি। ঠিক আছে, যদি আমরা সমুদ্রের কথা ভাবি, দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল, অ্যান্ড দ্য সি হ্যাজ পাওয়ারফুল ভেরি যদি আমরা সমুদ্রকে, সিকে একটা পার্সনের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি, then the person should be very powerful, really dominating, and really forceful. Okay, and that kind of behavior her husband has done to her, and he intrudes, সেই একই কথা, intrusion হচ্ছে the husband intrudes the woman's body, জানি, okay, intrudes into the woman's body, intrudes into the, or intrudes the woman's body। কি কথা? Okay, without her permission, he tries to he tries to establish a physical relationship with his wife without her consent। তো এইরকম একটা অ্যাক্টকেই রেপ বলা হয়। ঠিক আছে, দ্যাট মিন্স শি হ্যাজ বিন রেপড বাই হার ওন হাজব্যান্ড, এবং যে দেশে এটা মনে করা হয় যে ওয়াইফ হচ্ছে তার হাজব্যান্ডের প্রপার্টি, সেই দেশে এই যে এই ব্যাপারটা যে উইদাউট হার কনসেন্ট দিস ফিজিক্যাল রিলেশনশিপ ক্যানট বি এস্টাবলিশড, এই জিনিসটাই কিন্তু মানে প্রতিষ্ঠা করা কিন্তু অ্যাবসার্ড হয়ে যায়। এটাই কিন্তু মানে প্রায় একটা অবাস্তব ঘটনা, মানে অবাস্তব ঘটনা হিসেবে পরিগণিত হয় আর কি, যে এটা কি করে সম্ভব, বিকজ হি ইজ হার হাজব্যান্ড, হি হ্যাজ এভরি রাইট টু ডু এনিথিং টু হার, এই হিসেবে ধরা হয়। বেশিরভাগ মেয়ে এই রকম একটা শিক্ষায়, এই রকম একটা মেন্টালিটিতে বড় হয় এই সোসাইটিতে, যে ইফ ইউ আর ম্যারিড টু সামবডি দেন হি ইজ দ্য মাস্টার, he is her master, and he has every right to do anything to her and to enter any I mean anywhere of her personal space। এখানে দেখ the cry
The cry I gave was not for the physical pain, but for the intrusion into my privacy. This is very important line. Okay. And the cry I gave was not for the physical pain, but for the intrusion into my privacy, the violation of my right to myself. This is the main theme of this story. Okay, the intrusion into her privacy has been done by her husband, and that really entails the violation of her right to herself. ওর নিজের প্রতি নিজের যে অধিকার, নিজের উপর নিজের যে অধিকার, সেইখানে কিন্তু ভায়োলেশন ঘটছে। এবং এই ঘটনাতে শি বিকামস নামড। ওকে, এই যে ঘটনাটা ঘটলো এর ফলে তার সেন্সেশনটাই যেন চলে গিয়েছিল। এই রকম একটা মানে তার যে মানে অনুভূতি যেটাকে বলা হয় সেইটাই যেন চলে গিয়েছিল। এবং সেখানে বলছে আই ওয়ান্ডার্ড why till I realized that there was another sound drowning it. Okay, I looked at him. He was lying on his back, legs flung apart, snoring loudly and steadily. That means for the husband it is nothing actually. It is his right to do whatever he has done. Okay, so for the husband, the forceful physical relationship is his right. Okay, the physical relationship is his right. Yeah. Forceful physical relationship with his wife, with his wife is a is a is a I would say is a matter of his right. Okay, so matter of his right. তো এটা হচ্ছে ওর রাইট, যে ফোর্সফুলি যে ফিজিক্যাল রিলেশনশিপটা ও এস্টাবলিশ করলো ওর ওয়াইফের সঙ্গে। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে এই স্টোরিটার উপর কিছু ম্যাটেরিয়াল দিয়েছিলাম, তোরা কি দেখেছিস? হ্যালো, তোরা কি দেখেছিস গুগল ক্লাসরুমে যে ম্যাটেরিয়াল দেওয়া আছে এই ইনটিউশনের ওপর? তোরা আছিস গুগল ক্লাসরুমে? হ্যাঁ ম্যাম, আছি। হ্যাঁ, ইনটিউশনের ওপর কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, দেখেছিস কি তোরা? হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, তো ওইগুলোর মধ্যে মোটামুটি গো থ্রু করলে এবং মানে মোটামুটি স্টাডি করলে আর যে টেক্সটটা সেইটা মোটামুটি দেখলেই আমার মনে হয় যে কোনো কোশ্চেন রিলেটেড টু দিস শর্ট স্টোরি ক্যান বি আনসার্ড। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আর তোদের যদি কোনো এর পরেও অন্য কোনো প্রশ্ন থাকে তোরা আমাকে একটা করে হোয়াটসঅ্যাপ করে রাখবি, তাহলে নেক্সট ক্লাসে প্রথমে আমরা ওটা মানে ডিসকাস করে নেক্সট পিসে যাব। আচ্ছা, তোদের যে ডিটেলড নন ডিটেলড টেক্সট আছে না, ম্যাকবেথ, টুয়েলথ নাইট, ওইগুলো কি আলোচনা করার দরকার আছে? মানে আমি সেকেন্ড সেমের কথা বলছি, সেকেন্ড সেমের পরীক্ষার কথা ভেবে সেই কথাটা জিজ্ঞেস করছি। মানে কোন কোন পিস ডিসকাস করতে হবে সেটা আমি জানাতে বলেছিলাম, তোরা তো কিছু জানাসনি, সেই হিসেবে আমি জিজ্ঞেস করছি।
হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কি আচ্ছা, তো তাহলে আমি নেক্সট দিন যে নন ডিটেল যে টেক্সটগুলো আছে তোদের, টুয়েলথ নাইট আছে, ম্যাকবেথ আছে, এই দুটো আমার আপাতত ওই পেপার থেকে মনে পড়ছে যেটা আমার পোর্শনে আছে, ওই দুটো ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম তোরা এইটা মানে এই শর্ট স্টোরিটা একবার বাড়িতে রিডিং দিবি, আর যদি কোথাও কিছু প্রবলেম মনে হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে প্রথমে ডিসকাস করব। ওকে, কথা বল, না হলে আমি বুঝতে পারবো না কিচ্ছু। কি বুঝছিস না বুঝছিস, তোদের তো পরীক্ষায় লিখতে হবে এগুলো, সেই জন্য বলছি। হ্যাঁ ম্যাম। হুম, তো ঠিক আছে, তাহলে আজকের জন্য এত দূরই থাক। হ্যাঁ, আর নেক্সট যে ডিটেল নন ডিটেল টেক্সটগুলো আমরা নেক্সট দিন, নন ডিটেল টেক্সটে কী ধরনের প্রশ্ন পড়তে পারে আর একটুখানি প্লটটা বলে দেব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এখানে আপাতত আমরা আজকে র্যাপ আপ করছি। ওকে।